সালাম আলাইকুম। আজকে আমরা আলোচনা করব গ্লুকোমা নিয়ে। গ্লুকোমা কথা শুনলে আমাদের মাথায় যে জিনিস প্রথমে আসে সেটা হচ্ছে ইন্ট্রাঅকুলার প্রেসার। আর এই ইন্ট্রাঅকুলার প্রেসার এইটার কথা যখনই মাথায় আসে তখনই আমাদের মাথায় আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার। ইন্ট্রাঅকুলার প্রেসার জিনিসটা কি? ইন্ট্রাঅকুলার প্রেসার হচ্ছে আমাদের আইবলের ভিতরে যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলা আইবলের যে ওয়াল আছে সেই ওয়ালের উপর একটা ল্যাটারাল প্রেসার ক্রিয়েট করে। অর্থাৎ এটা যদি হয়ে থাকে আইবল, আমরা ল্যাটারাল ভিউ নিচ্ছি, সামনের দিকে কর্নিয়া, পেছনের দিকে স্ক্লেরা। এটা যদি আইবল হয়ে থাকে, এই আইবলের ভিতরে তো বেশ কিছু কন্টেন্ট আছে। আইবলের ভিতরে কি কি কন্টেন্ট আছে আমরা জানি, যে সেখানে আইরিশ আছে, সেখানে সেখানে লেন্স আছে, সিলিয়ারি বডি আছে, সাসপেন্সরি লিগামেন্ট দিয়ে এভাবে লাগানো থাকে, লেন্স আছে, সিলিয়ারি বডি আছে, পিছনে কোরয়েড আছে, আর তারপরে তার মধ্যে আছে রেটিনা। এভাবে তিনটা লেয়ার আছে আইবলের। এর ভিতরে কি আছে? অ্যান্টেরিয়র চেম্বার আছে, পোস্টেরিয়র চেম্বার আছে, ভিট্রিয়াস চেম্বার আছে। এর মধ্যে ভিট্রিয়াস চেম্বারে থাকে ভিট্রিয়াস বডি, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র চেম্বারে থাকে কি? অ্যাকুয়াস হিউমার থাকে। এই যে যে কন্টেন্ট গুলো, এই কন্টেন্ট গুলো কি করে, এই আইবলের ওয়ালের উপরে সব দিক থেকে লঙ্গিটিউডিনাল একটা প্রেসার দেয়। ল্যাটারাল প্রেসার কথার অর্থ হচ্ছে যে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, লম্বভাবে প্রেসারটা দেয়। ল্যাটারাল প্রেসার exerted by the contents of eyeball বা ইন্ট্রাওকুলার কন্টেন্টও বলা যায় সহজে, কন্টেন্টস অফ আইবল অন ইটস ওয়াল। অর্থাৎ কন্টেন্ট গুলো তার নিজের ওয়ালের মধ্যে যে প্রেসারটা দেয় সেটাই হচ্ছে ইন্ট্রাওকুলার প্রেসার। যখনই আমাদের গ্লুকোমার কথা মাথায় আসে তখনই মাথায় আসে ইন্ট্রাওকুলার প্রেসারের কথা। আর ইন্ট্রাওকুলার প্রেসার কথা বলতে গেলেই তখন চলে আসে কি, যে কন্টেন্টস অফ আইবল। কন্টেন্টস অফ আইবলের মধ্যে একটা মেইন ইম্পর্টেন্ট কন্টেন্ট হচ্ছে অ্যাকুয়াস হিউমার। যেহেতু এটা লিকুইড, এটা মুভ করে এবং এটা সিক্রেশন হয়, এটা ড্রেনেজ হয়, অনেক ব্যাপার আছে। কিন্তু ভিট্রিয়াসটা সেমি সলিড একটা ম্যাটেরিয়াল, এটা ওখানেই থাকে। এটার কোনো বাড়া কমা খুব কম হয় বা একেবারে হয় না বললেই চলে। আমাদের মূল কনসার্ন হচ্ছে অ্যাকুয়াস হিউমার নিয়ে। প্রথমে আমরা অ্যাকুয়াস হিউমার নিয়ে আলোচনা করবো। এটা প্রোডাকশন হয় কোথা থেকে? এটা প্রোডাকশন হয় সিলিয়ারি বডির মধ্যে যে এপিথেলিয়ামটা থাকে, সিলিয়ারি বডি। আমরা যদি মিডল লেয়ার অফ আইবলের কথা চিন্তা করি, সেখানে তিনটা পার্ট থাকে। সামনের থেকে পিছনের দিকে যদি যাই, এটা হচ্ছে আইরিশ, তারপরে হচ্ছে এইটা হচ্ছে সিলিয়ারি বডি, আর পিছনের দিকে থাকে হচ্ছে কোরোয়েড। এই যে সিলিয়ারি বডি, এটাকে সিলিয়ারি কেন বলা হয়েছে? কারণ এখানে অনেক সিলিয়া থাকে। এটার মধ্যে দুইটা পার্ট আছে। জিনিসটাকে যদি আমরা এইভাবে আঁকি, যে এইভাবে জিনিসটা, এইরকম ভাবে জিনিসটা থাকে। আর এর সামনে হচ্ছে আমাদের আইরিশটা এইভাবে। আমরা যদি এই যে এই অংশটা এখান থেকে জুম করে যদি এখানে নিয়ে আসে, তাহলে এরকম দেখাবে। এর মধ্যে এই আইরিশটা যদি আমরা বাদ দিয়ে ফেলি, আইরিশটা বাদ দিলে আমাদের মেইন স্ট্রাকচার হচ্ছে এতটুকু। এটা হচ্ছে আমাদের সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি কেন বলা হয়েছে? কারণ এর ভিতরে অনেক এরকম প্লিকেশন থাকে, অর্থাৎ অনেক কিছু সিলিয়ার মতো স্ট্রাকচার থাকে, অনেকগুলো ফোল্ড থাকে। এই জন্য এটাকে সিলিয়ারি বডি বলা হয়েছে। এই যে যেখানে প্লিকেশন থাকে, এই অংশটাকে বলা হয় পার্স প্লিকেটা। আর যেটা অংশটা স্মুথ সেটাকে বলা হচ্ছে, যেহেতু সমান প্লেন, এটাকে বলা হচ্ছে পার্স প্ল্যানা। যাই হোক, সিলিয়ারি বডি, এই যে সিলিয়ারি বডির মধ্যে কি থাকে, এটা একটা যে লাইনিং এপিথেলিয়াম, সেটাকে বলা হয় সিলিয়ারি এপিথেলিয়াম। যেটা হচ্ছে এই পার্স প্লিকাটাতে থাকে। এই যে সিলিয়ারি এপিথেলিয়াম, এই সিলিয়ারি এপিথেলিয়াম কি করে? প্লাজমা থেকে ফিল্ট্রেশনের মাধ্যমে কি করে একটা অ্যাকুয়াস হিউমারটা সিক্রেশন করে। অ্যাকুয়াস হিউমারটার প্রোডাকশন হচ্ছে কোথা থেকে? অ্যাকচুয়ালি প্লাজমা থেকে আসতেছে। এদিকে কোরোডের মধ্যে ব্লাড ভেসেল থাকে, সেই ব্লাড ভেসেলের মাধ্যমে প্লাজমা থেকে, এখানে ব্লাড ভেসেলের মধ্যে আছে প্লাজমা। এই প্লাজমা থেকে কি হচ্ছে, এখানে সিলিয়ারি এপিথেলিয়ামটা এখানে অ্যাকুয়াস হিউমার হিসেবে সিক্রেট করতেছে। এই যে অ্যাকুয়াসিভার প্রোডাকশন বা সিক্রেশন যেটাই বলি না কেন, এটা দুইটা প্রসেসে হইতে পারে। একটা হচ্ছে অ্যাক্টিভ সিক্রেশন, অর্থাৎ যেখানে এনার্জি লাগে, আর একটা হচ্ছে প্যাসিভ সিক্রেশন, যেখানে এনার্জি লাগতেছে না। সো এই দুই উপায় কিন্তু সিক্রেশন হইতে পারে। আর এই যে টোটাল যে সিক্রেশন প্রসেসটা, এই সিক্রেশন প্রসেসটা কে আবার এটা মডিফাইড হয় বা এটা ইনফ্লুয়েন্সড হয় কি দ্বারা? সিম্প্যাথেটিক স্টিমুলেশন দ্বারা। সিম্প্যাথেটিক স্টিমুলেশনের মধ্যে দুই রকম আছে, একটা হচ্ছে আলফা টু আর একটা হচ্ছে বিটা টু। এর মধ্যে আলফা টু কি করে? আলফা টু করে হচ্ছে এটাকে ইনহিবিট করে, অর্থাৎ ডিক্রিজ করে সিক্রেশনটাকে, ইনহিবিট। আর বিটা টু কি করে? এটাকে স্টিমুলেট করে কি? সিক্রেশনটাকে। তাহলে সিক্রেশন হইলো। আর এই যে ওভারঅল যে সিক্রেশন হচ্ছে, এখানে একটা এনজাইম কাজ করে, সেটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস। কার্বনিক অ্যানহাইড্রেসও এই অ্যাকুয়াস হিউমার প্রোডাকশনে একটা মেজর ভূমিকা পালন করে।
তাহলে এই যে অ্যাকুয়াসিমারটা প্রোডাকশন হইলো, কন্টিনিউয়াসলি যদি প্রোডাকশন হতে থাকে তাহলে কি হবে, ইন্ট্রাঅকুলার প্রেশার কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। তার মানে এই যে ইন্ট্রাঅকুলার প্রেশার যে নর্মালি বাড়ে না, তার মানে এই অ্যাকুয়াসিমারটা কোনো না কোনো জায়গায় গিয়ে ড্রেইন হয়। তো তাহলে এই যে ড্রেনেজ প্রসেসটা সেটা এখন আমরা আলোচনা করব। সো অ্যাকুয়াসিমারের যে ড্রেনেজ বা আউটফ্লো আমরা বলতে পারি, সেটার পাথওয়েটা কি? সেটার পাথওয়ে হচ্ছে যে প্রথমেই এইটা তৈরি হইলো কোথায়, এটা তৈরি হইলো পার্স প্লিকাটাতে, সিলিয়ারি বডির মধ্যে। আমরা যদি এই ছবিটা যদি দেখার চেষ্টা করি, এইটা হচ্ছে আমাদের এই অংশ, এইখান থেকে নিচের অংশটা হচ্ছে, এখান থেকে নিচের অংশটা হচ্ছে, এই অংশটা হচ্ছে স্ক্লেরা, উপরের সামনের দিকে এই অংশ হচ্ছে কর্নিয়া, এইটা হচ্ছে আইরিশ, এটা হচ্ছে সিলিয়ারি বডি, এই পুরোটা হচ্ছে সিলিয়ারি বডি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আরো আছে। তো এর মধ্যে এইটা হচ্ছে পার্স প্লিকাটা, আর এটা হচ্ছে পার্স প্ল্যানা। সো এই পার্স প্লিকাটার এখান থেকে কি হয়, এখানে সিলিয়ারি এপিথেলিয়াম থাকে, সিলিয়ারি এপিথেলিয়াম থেকে অ্যাকুয়াসিমাটা তৈরি হয়। তৈরি হওয়ার পরে সে কোথায় গেল, লেন্সের সামনের পুরাটাই হচ্ছে অ্যাকুয়াস চেম্বার, লেন্সের সামনে পুরাটা। এর মধ্যে এইটা হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বার, অ্যান্টেরিয়র চেম্বার, আর আইরিশের পিছনে যেটা সেটা হচ্ছে পোস্টেরিয়র চেম্বার। অর্থাৎ অ্যাকুয়াসিমার তৈরি হওয়ার পর প্রথমেই যায় কোথায়, প্রথমে যায় হচ্ছে পোস্টেরিয়র চেম্বারে। তাহলে এটা যদি আমরা ক্লিয়ার হয় তাহলে আমরা বাকি জিনিসটা আরো বুঝতে পারবো ভালো। তাহলে প্রথমে যাবে কোথায়, প্রথমে যাবে পোস্টেরিয়র চেম্বারে, সিলিয়ারি এপিথেলিয়াম থেকে তৈরি হলো, সিলিয়ারি এপিথেলিয়াম থেকে তৈরি হয়ে চলে গেল কোথায়, পোস্টেরিয়র চেম্বারে। পোস্টেরিয়র চেম্বার থেকে অ্যান্টেরিয়র চেম্বারে যাবে কিভাবে, আমরা জানি যে পোস্টেরিয়র চেম্বার আর অ্যান্টেরিয়র চেম্বারের মধ্যে যাওয়ার ওপেনিং বা রাস্তাটা হচ্ছে কি পিউপিল। এই যে এই ছবিতে যদি আমরা দেখি যে এটা হচ্ছে পোস্টেরিয়র চেম্বার, পোস্টেরিয়র চেম্বার থেকে যাইতে হলে পিউপিল দিয়ে অ্যান্টেরিয়র চেম্বারে যাইতে হবে। তো তাহলে পোস্টেরিয়র চেম্বার, দেন পিউপিল, পিউপিল থেকে অ্যান্টেরিয়র চেম্বার, অ্যান্টেরিয়র চেম্বারে গিয়ে এবার তার তিনটা পাথওয়ে আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি সি দিয়ে দেখানো আছে। এ একটা পাথওয়ে, বি আর একটা পাথওয়ে, সি আর একটা পাথওয়ে। সো এখানে পাথওয়ে গুলো কি, আমরা প্রথমে এ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেজরিটির, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় পুরুত্ব হচ্ছে এই পাথওয়ে, তারপরে হচ্ছে বি পাথওয়েতে আর একটু কম পুরুত্ব, আর সি পাথওয়েতে আরো কম পুরুত্ব। অর্থাৎ পুরুত্ব দিয়ে এটা বোঝানো হচ্ছে যে কত পার্সেন্ট কোন দিক দিয়ে যায়। সো অ্যান্টেরিয়র চেম্বারে যাওয়ার পর এখানে তিনটা রাস্তা হয়ে যায়। তিনটা রাস্তার মধ্যে মেইন যে রাস্তাটা সেটা হচ্ছে ট্রাবেকুলার। ট্রাবেকুলার আউটফ্লো বলতে পারি না, ট্রাবেকুলারটা হচ্ছে 90%, অর্থাৎ টোটাল অ্যাকুয়াসিমার 90% ট্রাবেকুলার পাথওয়ে দিয়ে যায়। এই ট্রাবেকুলার পাথওয়ে দিয়ে যাইতে গেলে তাদেরকে প্রথমেই যেটা পার হইতে হয় সেটা হচ্ছে ট্রাবেকুলার মেশ ওয়ার্ক। তাহলে ট্রাবেকুলার মধ্যে দিয়ে প্রথমে যায় হচ্ছে ট্রাবেকুলার মেশ ওয়ার্ক। এই মেশ ওয়ার্কটা কোথায় থাকে, আমরা যদি এই পাশের ছবিটা দেখি, এই ছবিতেও এইটা হচ্ছে কি আইরিশ, বাকিগুলো অন্য দেখে, এটা হচ্ছে আইরিশ, এদিকে এটা হচ্ছে স্ক্লেরা, এই যে উপরে যেটা আছে এটা হচ্ছে স্ক্লেরা, স্ক্লেরা, আর এইদিকে এটা হচ্ছে কর্নিয়া, স্ক্লেরা কর্নিয়া, এটা স্ক্লেরা কর্নিয়াল জাংশন, এটা এখানে হচ্ছে আইরিশ, আর নিচের দিকে এটা হচ্ছে সিলিয়ারি বডি, সিলিয়ারি বডি। এইখানে যেটা দেখানো হচ্ছে যে এই যে কর্নিয়া স্ক্লেরার যে জাংশন, এইখানে একটা মেশ ওয়ার্কের মতো থাকে, ট্রাবিকুলার মেশ ওয়ার্ক বলি আমরা, এই মেশ ওয়ার্ক দিয়ে আলটিমেটলি ড্রেইনটা হয়। সো এই ট্রাবিকুলার মেশ ওয়ার্ক, এই এ দিয়ে যেটা ই করা হয়েছে, এই অ্যানাটমি ইউভিয়াতে থাকে, ইউভিয়াল মেশ ওয়ার্ক। সো এটা সিলিয়ারি বডির মধ্যে থাকে অ্যাকচুয়ালি। আর এরপরে কর্নিও স্ক্লেরাল মেশ ওয়ার্ক একটা আছে। সো প্রথমে ইউভিয়াতে একটা মেশ ওয়ার্ক থাকে এ যেটা, তারপরে কর্নিয়া স্ক্লেরাল যে জাংশন এখানেও একটা মেশ ওয়ার্ক থাকে যেটাকে বলা হচ্ছে কর্নিও স্ক্লেরাল মেশ ওয়ার্ক। তারপরে এটা যাচ্ছে কোথায়, ডি নামক স্থানে যাচ্ছে। ডিটা কি, ডি হচ্ছে স্লেম ক্যানেল, একটা ক্যানেল থাকে যেটার লোকেশন হচ্ছে কোথায়, কর্নিয়া স্ক্লেরার যে জাংশনে, সেখানে এই ক্যানেলটা থাকে। মেইনলি মেজর পার্টটা হচ্ছে স্ক্লেরার মধ্যে। সো আলটিমেটলি এই স্লেম ক্যানেল দিয়ে, কানেক্টর চ্যানেল দিয়ে চলে যায় সে কোথায়, সে এপিস্ক্লেরাল ভেইনে চলে যায়। তাহলে আমরা ওভারঅল ট্রাবিকুলার মেশওয়ার্কের পাথওয়েটা বুঝতে পারলাম যে ট্রাবিকুলার মেশওয়ার্কে গেল, এই মেশওয়ার্কের মধ্যে ইউভিয়ার কিছু পার্ট আছে, কর্নিয়া স্ক্লেরাল কিছু পার্ট আছে, সবকিছু পার হয়ে, টোটাল মেশওয়ার্কটা পার হয়ে সে কোথায় যাবে, সে যাবে হচ্ছে ক্যানেল অফ স্লেম বা স্লেম ক্যানেল। এই ক্যানেলে যাওয়ার পর তারপর সেখান থেকে সে কোথায় যাবে, সে যাবে হচ্ছে আলটিমেটলি এপিস্ক্লেরাল ভেইন, স্ক্লেরাল ভেইনস। এটা গেল একটা পাথওয়ে। আরো দুইটা পাথওয়ে কিন্তু ছিল, একটা ছিল বি আর একটা ছিল সি। বি তে আমরা কি দেখতে পাচ্ছি, বি তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে
সে ইউ স্ক্লেরা এবং ইউভিয়া অর্থাৎ মিডল যে লেয়ারটা এই দুটোর মাঝামাঝি জায়গায় আছে, কিন্তু ট্রাবিকুলার মেশওয়ার্ক দিয়ে যায় নাই। এ আর বি কিন্তু খুবই কাছাকাছি, অ্যাডজাসেন্ট, একটা ট্রাবিকুলার মেশওয়ার্কের মধ্য দিয়ে যাবে আর একটা ট্রাবিকুলার মেশওয়ার্ক ছাড়া যাবে। তো ট্রাবিকুলার মেশওয়ার্ক ছাড়া কিন্তু একই রাস্তা দিয়ে যেটা যাচ্ছে সেটাকে আমরা বলতেছি ইউভিও স্ক্লেরাল পাথওয়ে, কারণ এটা ইউভি আর স্ক্লেরার মাঝখান দিয়ে যাচ্ছে। ইউভি স্ক্লেরাল মধ্যে দিয়ে যায় হচ্ছে 10%। এখানে কি হয়, এখানে হচ্ছে এই যে করয়েডের উপরে একটা স্পেস থাকে যেটাকে বলা হয় সুপ্রা করয়েডাল স্পেস। এই যে এই তীর চিহ্ন যেখানে এসে মিলিত হয়েছে, ও বাইরেটা স্ক্লেরার ভিতরে করয়েড, এর মাঝখানে যে কালো কালো দেখা যাচ্ছে এটা হচ্ছে সুপ্রা করয়েডাল স্পেস। তো এখানে কি হয়, এই ক্ষেত্রে অ্যান্টেরিয়র চেম্বার পর্যন্ত একইভাবে আসে, তারপরে চলে যায় সুপ্রা করয়েডাল স্পেসে এবং সেখান থেকে ভেনাস সার্কুলেশনে চলে যায়। তারপরে সেখান থেকে ভেনাস সার্কুলেশন অফ ইউভিয়া, সেখানে সিলিয়ারি বডি কোরয়েড স্ক্লেরা সবকিছু ইউভিয়া এবং স্ক্লেরা ভেনাস সার্কুলেশন আছে, সেখানে চলে যায় ভেনাস সার্কুলেশন। থার্ড একটা পাথ আছে 90 আর 10 মিনিটে 100 হয়ে গেছে, অর্থাৎ ভেরি মিনিমাল পার্সেন্টেজ, লেস দেন 1% একটা আউটফ্লো আছে, সেটা হচ্ছে আইরিশ দিয়ে যায়। সেটা ডিরেক্টলি আইরিশ দিয়ে ড্রেন হয়, এই যে সি পাথওয়েটা, এটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টেরিয়র চেম্বারে এসে তারপরে আইরিশ দিয়ে ঢুকে গেল। সো ওভারঅল আমরা অ্যাকুয়াসের কি জানতে পারলাম, অ্যাকুয়াস কিভাবে প্রোডাকশন হচ্ছে, অর্থাৎ সিক্রেশন কিভাবে হচ্ছে এবং তার ড্রেনেজটা কিভাবে হচ্ছে। এখানে আমরা বুঝতে পারলাম যে রেট অফ এই ওভারঅল ইন্ট্রাওকুলার প্রেশারটা কিসের উপর ডিপেন্ড করে অ্যাকুয়াসের ভলিউমের উপর। আর অ্যাকুয়াসের ভলিউম কি কি জিনিসের উপর ডিপেন্ড করে, নাম্বার ওয়ান রেট অফ প্রোডাকশনের উপর ডিপেন্ড করে, রেট অফ প্রোডাকশন বা প্রোডাকশনকে আমরা সিক্রেশনও বলতে পারি। আর এটা হচ্ছে রেট অফ আউটফ্লো, অর্থাৎ কি পরিমাণ ড্রেন হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করতেছে। আর ফাইনালি আউটফ্লোটা হবে কিনা, আলটিমেটলি যাইতে পারবে কিনা, সেটা ডিপেন্ড করতেছে এই যে এপিস্ক্লেরাল ভেইন যেটা হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন, সেইখানে ভেনাস প্রেশারটা কত। সেখানে যদি প্রেশার বেশি থাকে তাহলে কিন্তু ড্রেন হতে পারবে না। সো এপিস্ক্লেরাল ভেনাস প্রেশার ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট অফ হোয়াট অ্যাকুয়াসের ভলিউম, আর অ্যাকুয়াসের ভলিউমে ডিটারমিনেন্ট যা, তাই ইন্ট্রাকুলার প্রেশারের ডিটারমিনেন্ট। এখন ইন্ট্রাকুলার প্রেশার এবং অ্যাকুয়াস নিয়ে আলোচনা হলো। নর্মালি ইন্ট্রাকুলার প্রেশার যেটা, সেটা নর্মাল ভ্যালু হচ্ছে 11 থেকে 21 মিলিমিটার মার্কারি, আর এটার অ্যাভারেজ হচ্ছে 16 মিলিমিটার মার্কারি। কিন্তু যত বয়স বাড়ার সাথে সাথে এই যে ইন্ট্রাকুলার প্রেশারের নর্মাল লেভেলটা এটাও বাড়তে থাকে। সো বলা হয় যে যদি 70-এর উপরে চলে যায়, অ্যাবভ 70 ইয়ার্সে, সেক্ষেত্রে এই যে আপার লিমিট ছিল 21, আপার লিমিট 21 না হয় সেটা আপার লিমিট 23 হয়ে যায়, অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে কি হয় যে নর্মাল যে রেঞ্জটা সেটাই বাড়তে থাকে। এই ইন্ট্রাওকুলার প্রেশার আবার ভ্যারিয়েশন হয়, নর্মাল ভ্যারিয়েশন, ডায়োনাল ভ্যারিয়েশন, অর্থাৎ টাইম অফ ডে, দিনের কোন সময় আমি মাপতেছি তার উপর কিন্তু ভ্যারিয়েশন হবে, এবং ভ্যারিয়েশনটা এরকম যে মর্নিং এ অর্থাৎ সকালে কি হয় হায়ার থাকে, অনেক বেশি থাকে, আর ইভিনিং এ এটা কমে যায়। এছাড়াও হার্ট রেট, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, এইগুলোর সাথে সাথেও কিন্তু ইন্ট্রাওকুলার প্রেশার ভ্যারি করে। ইন্ট্রাওকুলার প্রেশার মাপা হয় যে এই পদ্ধতির মাধ্যমে মেজারমেন্ট করা হয় সেটাকে বলা হয় টোনোমেট্রি। টোনোমেট্রি। সো এই টোনোমেট্রি বা মেজারমেন্ট অফ ইন্ট্রাওকুলার প্রেশার, বা এটাকে বলা হয় অবজেক্টিভ মেজারমেন্ট, যে এক্সাক্ট আমরা ভ্যালুটা বের করার চেষ্টা করব। এই টোনোমেট্রির আবার অনেকগুলো টাইপ আছে। সো প্রথমত ব্রড যে ক্যাটাগরিটা, সেটা হচ্ছে একটা হচ্ছে আমরা ডিজিট দিয়ে অর্থাৎ হাত দিয়ে করতে পারি, যেটাকে বলা হচ্ছে ডিজিটাল টোনোমেট্রি, ডিরেক্টলি আমি হাত দিয়ে করলাম। তো এক্ষেত্রে গ্রেডিংটা করা যায় শুধু, যে মাইল্ড, মডারেট, সিভিয়ার, বা হচ্ছে কোনো প্রেশার বেশি নাই, কিন্তু এক্সাক্ট ভ্যালুটা কিন্তু জানা যায় না। এক্সাক্ট ভ্যালু জানতে গেলে আমাদেরকে অবশ্যই ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে, অর্থাৎ মেশিন ইউজ করতে হবে। তো সেটাকে আমরা বলতেছি ইনস্ট্রুমেন্টাল টোনোমেট্রি। তাহলে আমরা দুই রকম টোনোমেট্রি জানতে পারলাম, একটা হচ্ছে ডিজিটাল টোনোমেট্রি যেখানে হাত ইউজ করা হয়, যে আইবলটাকে মুভ করে দেওয়া হয় ফিঙ্গার দিয়ে, যে আইবলটা ডানে বামে করলে কতটুকু মুভ করে। যদি প্রেশার বেশি থাকে তাহলে মুভ কম করবে, আর যদি প্রেশার কম থাকে তাহলে সহজেই মুভ করবে। অর্থাৎ এটা আইবলটা মুভ করার সময় এটা কি সফট লাগে নাকি হার্ড লাগে তার উপর ডিপেন্ড করে এই ক্ষেত্রে হচ্ছে ডিজিটাল টোনোমেট্রিতে ইন্ট্রাওকুলার প্রেশারটা সম্পর্কে একটা আইডিয়া নেওয়া যায়। কিন্তু এক্সাক্ট ভ্যালু জানতে চাইলে
সেক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট অবশ্যই ইউজ করতে হবে। ইনস্ট্রুমেন্টাল টোনোমেট্রির মধ্যে আবার ইনস্ট্রুমেন্ট দিয়ে অ্যাকচুয়ালি আমি কি করতেছি, প্রিন্সিপালটা কি, প্রিন্সিপালের উপর ভিত্তি করে দুইটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ইনডেন্টেশন টোনোমেট্রি, ইনডেন্টেশন অর্থাৎ এখানে যন্ত্রটা দিয়ে কর্নিয়ার উপরে চাপ দিয়ে দেখা যায় যে কতটুকু দেবে যায়, অর্থাৎ ইনডেন্টেশন গর্তটা কতটুকু হয় সেটাকে প্রিন্সিপাল হিসেবে নিয়ে এই ইনডেন্টেশন টোনোমেট্রি করা হয়। এবং এই ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে শিওরস টোনোমেট্রি। শিওর টোনোমেট্রি হচ্ছে ইন্ডেন্টেশন প্রিন্সিপাল ইউজ করে। আরেকটা হচ্ছে অ্যাপ্লানেশন টোনোমেট্রি, অর্থাৎ এক্ষেত্রে কর্নিয়ার উপরে প্রেসার দেওয়া হয় কিন্তু সিঙ্গেল পয়েন্টে না, ব্রড করে প্রেসার দেওয়া হয়, ফলে কর্নিয়া ওই একটা পয়েন্টে দেবে না গিয়ে কর্নিয়া ওভারঅল ফ্ল্যাট হয়ে যায়। নর্মালি তো কর্নিয়া এরকম থাকে, তো যখন আমি ওভারঅল বড় করে একটা প্রেসার দেবো তাহলে কি হবে, কর্নিয়াটা ফ্ল্যাট হয়ে যাবে। তো এই যে কতটুকু ফ্ল্যাট হইতে পারবে এটা কিন্তু অ্যাকচুয়ালি ভিতর থেকে ইন্ট্রাকুলার প্রেসার কিন্তু এই কার্ভেচারটাকে মেনটেন করতেছে। সো যখন এই ইন্ট্রাঅকুলার প্রেসার আর বাইরের প্রেসার সমান হয়ে যাবে এরপরে কিন্তু আর এটা আর আগাইতে পারবে না, ইন্ট্রাঅকুলার প্রেসার সমান হওয়া পর্যন্তই কিন্তু এটা দাবতে পারবে। সো যখন দুইটা সমান হয়ে গেল তখন এরপরে কিন্তু আর ভিতরে যেহেতু যাবে না, ওই লেভেলটা দেখে মেশিন সাহায্যে এক্সাক্ট ভ্যালুটা পাওয়া যাবে। সো এই যে অ্যাপ্লানেশন বা ফ্ল্যাটেনিং প্রিন্সিপালকে ইউজ করে বেশ অনেকগুলো টোনোমেট্রি মেথড আছে। এর মধ্যে কমনলি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে গোল্ডম্যান অ্যাপ্লানেশন টোনোমেট্রি, গোল্ডম্যান। এছাড়াও আছে হচ্ছে পার্কিনস টোনোমেট্রি, এটাও অ্যাপ্লানেশন ইউজ করে। তারপরে এয়ার পাফ টোনোমেট্রি, এগুলো সবই অ্যাপ্লানেশন ইউজ করে। আর আরেকটা আছে হচ্ছে নিউমেটিক টোনোমেট্রি, এটাও অ্যাপ্লানেশন টেকনোলজি ইউজ করে, নিউমেটিক টোনোমেট্রি। তাহলে এই সবগুলো দিয়ে আমরা কি করতে পারলাম, যে ইন্ট্রাঅকুলার প্রেসারটা মেজার করতে পারলাম। এখন ইন্ট্রাঅকুলার প্রেসার যদি বেশি পাই আমরা, নর্মাল প্রেসারটা কথা বলছিলাম আমরা 11 থেকে 21, তাহলে এই নর্মালের থেকে যদি বেশি হয় অর্থাৎ মোর দ্যান 21, ইন্ট্রাঅকুলার প্রেসার মোর দ্যান 21, তাহলে সেটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো অকুলার হাইপারটেনশন। অকুলার হাইপারটেনশন অর্থাৎ ইন্ট্রাঅকুলার প্রেসার যদি বেড়ে যায় সেটাকে আমরা বলছি অকুলার হাইপারটেনশন। সো অকুলার হাইপারটেনশনের ডেফিনিশন কি হবে, নাম্বার ওয়ান হচ্ছে যে এজ অবশ্যই 40-এর বেশি হইতে হবে, এবং ইন্ট্রাঅকুলার প্রেসার 21-এর বেশি হইতে হবে, এবং তার অ্যাঙ্গেল যে আয়ের যে অ্যাঙ্গেল, অ্যান্টেরিয়র চেম্বারের যে অ্যাঙ্গেল, যেটা হচ্ছে কর্নিয়া স্ক্লেরা যে পয়েন্টে জাংশন, যেখানে আইরিস এসে লাগছে, এটাকে আইরিস আর কর্নিয়ার যে কন্টাক্ট পয়েন্ট সেটাকে বলা হয় কর্নিয়া অ্যান্টেরিয়র চেম্বারের অ্যাঙ্গেল। সো এই যে এটা হচ্ছে আইরিস, এই পাশের আইরিস, এই পাশের আইরিস, মাঝে পিউপিল, এদিকে সিলিয়ারি বডি, এই এইদিকে হচ্ছে স্ক্লেরা, আর এইখানে এই সামনের অংশটুকু হচ্ছে কর্নিয়া। সো এই যে অ্যান্টেরিয়র চেম্বারের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এখানে, এইটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ অ্যান্টেরিয়র চেম্বার। সো এই অ্যাঙ্গেলটা ওপেন নাকি ক্লোজ তার উপর ডিপেন্ড করে কিন্তু গ্লুকোমাকে ক্যারেক্টারাইজ করা যায়, যে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। সো গ্লুকোমা তো আমরা এখনো যাইনি, তবে অকুলার হাইপারটেনশন বলতে গেলে সেক্ষেত্রে অবশ্যই অ্যাঙ্গেল ওপেন থাকতে হবে। আর গ্লুকোমেটাস চেঞ্জ, যেগুলো আমরা একটু পরে দেখবো, যে গ্লুকোমা মানে হচ্ছে অ্যাকচুয়ালি কিছু চেঞ্জেস আসে রেটিনার মধ্যে। সো সেই চেঞ্জ গুলো থাকা যাবে না, নো ডিটেক্টেবল গ্লুকোমেটাস চেঞ্জ। যদি এরকম হয় যে 40-এর উপরে ইন্ট্রাঅকুলার প্রেসার বেড়ে গেছে, অ্যাঙ্গেল ওপেন আছে এবং গ্লুকোমেটাস কোনো চেঞ্জ নেই, তার মানে কি শুধু প্রেসারটা বাড়ছে, এখনো কোনো তার ইফেক্ট হয় নাই, সেটাকে আমরা বলবো কি অকুলার হাইপারটেনশন। এখন অকুলার হাইপারটেনশন থেকে গ্লুকোমা হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে কিছু রিস্ক ফ্যাক্টরের উপর। তার মানে আমাদের এখন জানতে হবে যে গ্লুকোমা হওয়ার রিস্ক ফ্যাক্টর কি। রিস্ক ফ্যাক্টরের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে আইওপি, ইন্ট্রাঅকুলার প্রেসার যত বেশি থাকবে তার গ্লুকোমা হওয়ার রিস্ক তত বাড়বে। সো ইন্ট্রাঅকুলার প্রেসার হচ্ছে নাম্বার ওয়ান রিস্ক। এরপরে আছে নাম্বার টু হচ্ছে এজ, বয়স বেশি হলে রিস্ক বেশি থাকে। নাম্বার থ্রি হচ্ছে মেল জেন্ডার, মেলদের বেশি হয়ে থাকে। নাম্বার ফোর হচ্ছে কাপ ডিস্ক রেশিও, কাপ এবং ডিস্ক কি এটা এর আগে একদিন বলেছি, যে ডিস্ক হচ্ছে কি, ডিস্ক হচ্ছে অপটিক নার্ভের হেড, আর সেই অপটিক নার্ভের হেডে যে কোনো একটা নার্ভের যে ফাইবার, এটা কিন্তু এরকম বাইরের দিকে থাকে আর মাঝে একটা হলো থাকে, হলো একটা দুইটা সার্কেল থাকে আর কি অ্যাকচুয়ালি, বাইরের দিকে থাকে হচ্ছে ওয়াল আর ভিতরে হলো থাকে। তো এই যে হলো যে এরিয়াটা যেখানে কোনো নিউরাল টিস্যু নাই সেটাকে বলা হচ্ছে কাপ, আর টোটাল জিনিসটাকে বলা হচ্ছে ডিস্ক। তো এই কাপ এবং ডিস্কের মধ্যে একটা রেশিও থাকে নর্মালি, যে নর্মাল হেলদি নার্ভের ক্ষেত্রে, নর্মাল হেলদি অপটিক নার্ভের ক্ষেত্রে কাপ ডিস্ক রেশিও থাকে হচ্ছে লেস দেন 0.3, অর্থাৎ 30% বা তার থেকে কম অংশ থাকে হচ্ছে কাপটা। সো এই কাপ ডিস্ক রেশিও যদি কারো আগে থেকে বেশি থাকে সেক্ষেত্রে এটা এই রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপিং গ্লুকোমা।
আর আরেকটা রিস্ক ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে হার্ট ডিজিজ। যে কারো যদি হার্ট ডিজিজ থাকে আগে থেকে, তাহলে তার গ্লুকোমা হওয়ার রিস্ক অনেক বেড়ে যায়। তাহলে এই রিস্ক ফ্যাক্টর গুলো আমাদেরকে জানতে থাকতে হবে। এরপরে আমাদেরকে চেক করতে হবে অকুলার হাইপারটেনশন, যে কোনো তার ড্রাগ হিস্ট্রি আছে কিনা। কারণ বিভিন্ন ড্রাগ আছে যেগুলো হচ্ছে অ্যাকুয়াসের ফ্লোটাকে বাড়ায়। যেমন আমরা দেখেছিলাম কি, বিটা 2 অ্যাকুয়াসের ফ্লোটাকে বাড়ায়, তাহলে বিটা 2 অ্যাগোনিস্ট সে নিচ্ছে কিনা। তারপরে আলফা 2 কি করে, অ্যাকুয়াসের ফ্লোটাকে কমায়, সো আলফা 2 অ্যান্টাগনিস্ট সে নিচ্ছে কিনা। তারপরে কার্বনিক অ্যানহাইড্রেজ, এই এনজাইমটা কিন্তু কাজ করে ওখানে, সো এই ধরনের ড্রাগ কোনোটা সে ইউজ করতেছে কিনা। সো এই জন্য ড্রাগ হিস্ট্রি চেক করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে যদি শুধুমাত্র অকুলার হাইপারটেনশন হয়, সেক্ষেত্রে আমি ড্রাগ হিস্ট্রি চেক করব। আর ট্রিটমেন্ট দিব কি দিব না, সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে যে তার ইন্ট্রাঅকুলার প্রেশারটা কত হাই। যদি ইন্ট্রাঅকুলার প্রেশার মোর দ্যান 30 হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি ট্রিটমেন্ট করবো, কারণ এসব ক্ষেত্রে দেখা যায় যে গ্লোকোমা ইনএভিটেবলি ডেভেলপ করেই। সো 30-এর বেশি গেলে আমি ট্রিটমেন্ট করব। এবং ট্রিটমেন্ট কি হবে, ট্রিটমেন্ট হবে সেম অ্যাজ গ্লুকোমা, অর্থাৎ আমি ইন্ট্রাঅকুলার প্রেশার বাড়ানোর চেষ্টা করব। প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমাতে যেভাবে ট্রিটমেন্ট দেওয়া হয় সেভাবে ট্রিটমেন্ট দিতে হবে। তাহলে এটা গেল হচ্ছে অকুলার হাইপারটেনশন। এইবার আমরা চলে আসি গ্লুকোমার মধ্যে, যে হোয়াট ইজ গ্লুকোমা, যেইটার আলোচনার জন্য আজকের ক্লাসটা শুরু করা হয়েছে, সেই জিনিসটা কি। তো গ্লুকোমার ক্ষেত্রে ডেফিনিশনটা খুব ভালো করে মাথায় ঢুকাইতে হবে। সো এটা ডেফিনিশন হচ্ছে না, আমি পয়েন্ট গুলো আলাদা আলাদা করে বলি। যে প্রথম পয়েন্ট হচ্ছে যে এটা একটা ক্রনিক ডিজিজ, ক্রনিক প্রোগ্রেসিভ, ক্রনিক প্রোগ্রেসিভ ডিজিজ। এবং এখানে সমস্যা কি হয়, অপটিক নার্ভের সমস্যা হয়। সো এটা হচ্ছে অপটিক নিউরোপ্যাথি, ক্রনিক প্রোগ্রেসিভ অপটিক নিউরোপ্যাথি। এখন এর ভিতরে কি হয়, ক্যারেক্টারিস্টিক কিছু মরফোলজিক্যাল চেঞ্জ হয়, যেটা যেই চেঞ্জগুলো আমরা একটু পরে জানবো। ক্যারেক্টারিস্টিক মরফোলজিক্যাল চেঞ্জেস কোথায় হয়, অপটিক নার্ভের হেডে, ইন অপটিক নার্ভের হেড। অপটিক নার্ভ হেড মানে কি, অপটিক ডিস্ক, অপটিক ডিস্ক এবং রেটিনাল নার্ভ ফাইবার যে লেয়ার আছে সেখানে, রেটিনাল নার্ভ ফাইবার লেয়ার। এবং এখন এখানেই শেষ না, যেখানে ইন্ট্রাঅকুলার প্রেশার একটা কি মডিফাইবল ফ্যাক্টর। তাহলে এখানে ইম্পর্টেন্ট কি, ইম্পর্টেন্ট হচ্ছে এটা একটা ক্রনিক ডিজিজ, প্রোগ্রেস করতে থাকে, সমস্যা হয় কোথায়, অপটিক নার্ভে। এবং কি দেখে বোঝা যায়, মরফোলজিক্যাল কিছু চেঞ্জ হয়, যেটা শুধুমাত্র গ্লুকোমাতেই হয়। ক্যারেক্টারিস্টিক্স অফ গ্লুকোমা, ক্যারেক্টারিস্টিক কোথায় হয় চেঞ্জ গুলো, অপটিক ডিস্কে হয় এবং রেটিনাল নার্ভ ফাইবার লেয়ারে হয়। এবং এখানে এটাকে মডিফাই করতে চাইলে ইন্ট্রাঅকুলার প্রেশারটাকে আমার মডিফাই করতে হবে। সো ইন্ট্রাঅকুলার প্রেশার হচ্ছে এখানে কি ফ্যাক্টর। এই সবগুলো পয়েন্ট মিলে আমরা ওভারঅল কি বলতে পারি, যে গ্লুকোমা কি, ইট ইজ এ ক্রনিক প্রোগ্রেসিভ অপটিক নিউরোপ্যাথি that results in characteristic morphological changes in the optic disc or retinal nerve fiber layer, in which raised intraocular pressure is a key modifiable factor. এখন এটা এইখানে ইন্ট্রাঅকুলার প্রেশার কিভাবে এই চেঞ্জ গুলো করে, অর্থাৎ ড্যামেজটা সে কিভাবে করে অপটিক ডিস্ক এবং রেটিনাল নার্ভ ফাইবার লেয়ারে। এখানে ধারণা করা হয় যে যখন ইন্ট্রাঅকুলার প্রেশার বাড়ে, এটা দুইটা মেকানিজমে ড্যামেজ করে। রেইজড ইন্ট্রাঅকুলার প্রেশারের জন্য কি হয়, প্রথমত ডিরেক্ট ড্যামেজ হয়, যেখানে প্রেশারটা যেহেতু বেশি আসতেছে, ডিরেক্ট ড্যামেজ হয়, ডিরেক্ট ড্যামেজ টু দ্য রেটিনাল নার্ভ ফাইবার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রেশার বেড়ে যাওয়ার কারণে ভাস্কুলার কম্প্রেশন হয়। সো ব্লাড ভেসেলের কম্প্রেশন হইলে এটার জন্য ইসকেমিয়া ডেভেলপ করে, এবং ইসকেমিয়া থেকে ড্যামেজ হয়, ইসকেমিক ড্যামেজ। তাহলে দুইটা উপায়ে কি করে রেইজ ইন্ট্রাঅকুলার প্রেশার আমাদের এটা ড্যামেজ করে থাকে রেটিনাতে। এখন গ্লুকোমার ডেফিনিশন আমরা জানতে পারলাম, এবার আসি গ্লুকোমার টাইপস। সো গ্লুকোমাকে অনেকভাবে ক্লাসিফিকেশন করা যায়। প্রথমত হচ্ছে কনজেনিটাল অ্যাকোয়ার্ড, এইটা দুইটা ভাগে ভাগ করা যায়। কনজেনিটাল অ্যাকোয়ার্ড, বেশিরভাগ কিন্তু অ্যাকোয়ার্ড গ্লুকোমা হয়ে থাকে। এরপরে আবার হচ্ছে যে আয়ের আগে থেকে কোনো ডিজিজ থাকার কারণে হয়েছে, নাকি নিজে নিজে প্রথমেই হচ্ছে গ্লুকোমাটা হয়েছে, এটার উপর ভিত্তি করে প্রাইমারি এবং সেকেন্ডারি। আর অ্যান্টেরিয়র চেম্বারের যে অ্যাঙ্গেল বা আয়ের অ্যাঙ্গেল বা আইরিও কর্নিয়ার যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল ওপেন নাকি ক্লোজ, তার উপর ভিত্তি করে দুইটা, একটা হচ্ছে অ্যাঙ্গেল ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, ওপেন অ্যাঙ্গেল, আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজার, অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। সো গ্লুকোমার টাইপস গুলো আমরা জেনে ফেললাম। সো এই ওপেন অ্যাঙ্গেল, তারপরে অ্যাঙ্গেল ক্লোজার, এটা প্রাইমারিতেও যেমন হতে পারে, সেকেন্ডারিতেও হতে পারে। সো আমাদের যেটা জানা বেশি ইম্পর্টেন্ট না, সেটা হচ্ছে প্রাইমারিটা নিয়ে আমরা বেশি আলোচনা করে থাকি। সো প্রাইমারির মধ্যে যদি ওপেন অ্যাঙ্গেল হয়, সেটাকে বলা হয় কি, প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা।
গ্লুকোমা, অর্থাৎ POAG শর্ট ফর্ম। আর যদি অ্যাঙ্গেল ক্লোজার হয়ে থাকে তাহলে সেটাকে বলা হয় কি প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। এটা একটা শর্ট ফর্ম হচ্ছে কি PACG। তার দুটো শর্ট ফর্ম জানলাম, একটা হচ্ছে POAG আর একটা PACG। এর মধ্যে ওপেন অ্যাঙ্গেল যে গ্লুকোমাটা সেটা বেশি হয় কাদের, সেটা বেশি হয়ে থাকে ইউরোপে এবং আফ্রিকাতে। আর অ্যাঙ্গেল ক্লোজার যে গ্লুকোমাটা এটা বেশি হয়ে থাকে এশিয়াতে। তাহলে আমরা গ্লুকোমার ডেফিনেশন জানতে পারলাম, টাইপস জানতে পারলাম। এইবার এই যে আমরা বলতেছিলাম যে ক্যারেক্টারিস্টিক মরফোলজিক্যাল চেঞ্জ হয়, এই ক্যারেক্টারিস্টিক মরফোলজিক্যাল চেঞ্জ কি সেটা হচ্ছে জানা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে চেঞ্জেস ইন গ্লুকোমা। তো সংজ্ঞার মধ্যে কিন্তু আমরা বলছিলাম যে কোথায় কোথায় চেঞ্জ হয়, অপটিক ডিস্কে চেঞ্জ হয়, রেটিনাল নার্ভ ফাইবার লেয়ারে চেঞ্জ হয়। আর এই দুটোর মাঝে মাঝে একটা এরিয়া আছে সেটাকে বলা হয় পেরিপ্যাপিলারি এরিয়া, অর্থাৎ অপটিক ডিস্কের চারপাশের যে এরিয়াটা সেটাকে বলা হয় পেরিপ্যাপিলারি এরিয়া। সো এই প্রতি তিনটা এলাকার চেঞ্জ আমরা আলাদা আলাদা করে জানবো। প্রথমেই নাম্বার ওয়ান হচ্ছে চেঞ্জেস ইন দ্য অপটিক ডিস্ক। অপটিক ডিস্কে অনেক অনেক চেঞ্জ হয়, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল কাপিং, অর্থাৎ কাপ ডিস্ক রেশিও বেড়ে যাওয়া। প্যাথোলজিক্যাল কাপিং, কাপের অংশটা কিন্তু ওখানে হলো, ওখানে কোনো নিউরন নার্ভ সেল নিউরন থাকে না, ওখানে কোনো ভায়াবল সেল থাকে না, জাস্ট জিনিসটা খালি থাকে। অর্থাৎ প্যাথোলজিক্যাল কাপিং হয়, অর্থাৎ কাপ বড় হয়ে যাওয়া মানে কি, যে ডিস্কের মধ্যে সেল লস হয়েছে, সেল ডেথ হয়েছে, এই জন্য কাপটা ডিস্কের থেকে বড় লাগতেছে। কেন হয়েছে তাহলে প্যাথোলজিক্যাল কাপিং, এর মানে কি, এর মানে হচ্ছে কাপ ডিস্ক যে রেশিওটা এটা বেড়ে গেছে। কেন হয়েছে? ডিউ টু ইরিভার্সিবল ইরিভার্সিবল ডিক্রিজ ইন দ্য নাম্বার অফ নার্ভ ফাইবার কমে গেছে, তারপরে গ্লিয়াল সেল যেগুলো থাকে সেগুলোর নাম্বার কমে গেছে, সেগুলো ডেথ হয়ে গেছে, এবং ব্লাড ভেসেলও কমে গেছে। এই সবগুলো কারণে কি হয় যে না, মাঝখানে যে জায়গাটা খালি থাকার কথা সেই খালি জায়গাটা বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? অ্যাকচুয়ালি ভরার জায়গাটা কমে গেছে, এই জন্য মনে হচ্ছে যে খালি জায়গাটা বেড়ে গেছে। সো অর্থাৎ ওভারঅল টোটাল এই জন্য রেশিওটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে প্যাথোলজিক্যাল কাপিং যদি হয়, আমরা যদি ছবিটা চিন্তা করি যে এই বাইরের এই টোটালটা হচ্ছে অপটিক ডিস্ক, আর মাঝের এই এরিয়াটা ছিল হচ্ছে অপটিক কাপ। সো এই বাইরে যে অংশে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো থাকে, নার্ভ ফাইবার, গ্লায়াল সেল এবং হচ্ছে ব্লাড ভেসেল গুলা যে অংশটা থাকে, এই অংশটা তাহলে কি, এই অংশে কি থাকলো, এই অংশে থাকলো হচ্ছে এটা হচ্ছে রেটিনাল পার্ট, এবং এখানে কি থাকলো, নিউরন থাকলো। তো এই জন্য এটাকে বলা হয় নিউরো রেটিনাল রিম। নিউরো রেটিনাল রিম। এখন যদি এই যে সেলগুলো যদি লস হয়, নার্ভ ফাইবার লস, গ্লিয়াল সেল লস, ব্লাড ভেসেল লস, তাহলে কি হবে? এই জিনিসটা হয়ে যাবে এরকম, টোটাল ওভারঅল টোটাল সাইজটা সেমই থাকবে, সাইজ সেমই থাকলো, কিন্তু কাপটা বড় হয়ে যাবে। কাপটা বড় হয়ে গেল, তাহলে কি হবে, এই রিমটা, যে রিমটা ছিল সেই রিমটা ছোট হয়ে গেল, চিকন হয়ে গেল। এটাকে বলা হচ্ছে থিনিং অফ নিউরোরেটিনাল রিম। তার মানে দুইটা একসাথেই ঘটবে, এই সেল লসের কারণে নিউরোরেটিনাল রিম থিনিং হবে আর কাপিং হবে। তাহলে নিউরোরেটিনাল রিম থিনিং এটা একটা, আর প্যাথোলজিক্যাল কাপিং এটা একটা, দুইটা একসাথে আর কি অপটিক ডিস্কের মধ্যে। এছাড়া কি হবে, এছাড়া ডিস্কের মধ্যে হেমোরেজ হবে। তো এই প্যাথোলজিক্যাল কাপিং এগুলো আমরা ছবি দেখাবো এখন। সো এটা হচ্ছে নর্মাল একটা ডিস্কের ছবি আমরা দেখাচ্ছি, ফান্ডোস্কোপি যখন করা হয় তখন এই যে বাইরে দুইটা সার্কেল কিন্তু দেখা যাচ্ছে, বাইরের যে সার্কেলটা, এই বাইরের সার্কেলটা হচ্ছে অপটিক ডিস্ক, আর এর ভিতরে যেটা ব্রাইট একটা সার্কেল দেখা যাচ্ছে, ইনার সার্কেল, এটা হচ্ছে অপটিক কাপ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিস্টেন্স গুলা, কাপ ডিস্ক রেশিও এখানে নর্মাল আছে, 50%-এর চেয়ে কম আছে, অর্থাৎ লেস দেন পয়েন্ট, এক্সাক্ট তো মাপা সম্ভব না ছবি, শুধু ছবিতে। তো এখানে কাপ ডিস্ক রেশিও নর্মাল আছে, এটা হচ্ছে নর্মাল ডিস্ক। এই পাশে যদি চলে আসি, এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা দুইটা চোখের ছবি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে রাইট আইয়ের ছবি, এটা হচ্ছে লেফট আইয়ের ছবি। এবং রাইট আইতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাপটা এই আর ডিস্কটা হচ্ছে এই, এখানে মোটামুটি বলা যায় যে কাপ ডিস্ক রেশিও নর্মাল আছে। কিন্তু লেফট আইতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে
ডিস্ক, আর এইটা হচ্ছে কাপ। মানে অনেক বেশি থিনিং হয়েছে এবং রেশিওটা অনেক বেশি অল্টার্ড। সো লেফট আইতে আমরা বলতে পারি যে এইখানে হচ্ছে কি আছে, গ্লুকোমা আছে। কারণ গ্লুকোমার ফিচার কি আমরা পাইলাম যে কাপ প্যাথোলজিক্যাল কাপিং হয়, কাপ ডিস্ক রেশিও বেড়ে যায় এবং এই যে নিউরোডেনাল রিব যেটা, এটা থিনিং হয়। তার অর্থাৎ এই লেফট আইতে হচ্ছে তার গ্লুকোমা আছে। এছাড়া ডিস্কে আরো কিছু কিছু ফিচার থাকে। তাহলে 1 নাম্বার ফিচার আমরা কি বললাম, যে প্যাথোলজিক্যাল কাপিং আর নিউরোডেনাল রিম থিনিং। নাম্বার 2, নাম্বার টু হচ্ছে ডিস্কে হেমোরেজ হয়। ডিস্ক হেমোরেজ, ডিস্কে হেমোরেজ হলে সেগুলো কি, সেগুলো রেড রেড স্পট হিসেবে দেখা যায়। এই যে এটা হচ্ছে ডিস্ক হেমোরেজের ছবি, এই যে এখানে হেমোরেজ আছে, এখানে হেমোরেজ আছে, এখানে হেমোরেজ আছে, এই পাশে এখানে হেমোরেজ আছে, এইদিকেও হেমোরেজ আছে। তো এই যে লাল লাল গাঢ় লাল যে স্পট গুলো, সেগুলো অ্যাকচুয়ালি হেমোরেজ। তো ডিস্ক হেমোরেজ হতে পারে। নাম্বার 3 হচ্ছে বেয়ারিং অফ, অর্থাৎ খালি হয়ে যাবে, কোনো কাভারিং থাকবে না, বেয়ারিং অফ সার্কাম লিনিয়ার ভেসেলস। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে বেয়োনেটিং, অর্থাৎ ডাবল অ্যাঙ্গুলেশন। বেয়োনেটিং, বেয়োনেট, একটা বন্দুকের বেয়োনেট কিরকম থাকে, যে এইটা হচ্ছে আমাদের বন্দুকের নল, বন্দুকের নল সামনের দিকে এসে এইখান থেকে এরকম হয়ে যায়, এরকম একটা জিনিস থাকে যেটাকে বলা হয় বেয়োনেট। সো এই যে এটা কি হলো, এটা উপরের দিকে একবার উঠলো, তারপরে আবার ডিরেকশন চেঞ্জ করে এদিকে গেল। আর শুরুতে একটা কিন্তু অ্যাঙ্গুলেশন হয়েছিল। সো অর্থাৎ এখানে প্রথমে একবার অ্যাঙ্গুলেশন হয়, পরে আরেকবার অ্যাঙ্গুলেশন হয়, এটাকে বলা হয় ডাবল অ্যাঙ্গুলেশন বা বেয়োনেটিং। সেই যে বেয়োনেটের মতো যে হয়ে যায়, বেয়োনেটিং অর ডাবল অ্যাঙ্গুলেশন। অ্যাঙ্গুলেশন অফ ব্লাড ভেসেলস। তাহলে ডিস্ক হেমোরেজ আমরা দেখলাম, এবার দেখবো হচ্ছে বেয়ারিং আর বেয়োনেটিং। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নর্মালি কি হওয়ার কথা, সার্কাম লিনিয়ার যে ব্লাড ভেসেল, সেইটা থাকার কথা কিরকম, সেটা থাকার কথা এই যে আমরা যদি নর্মাল ছবিটা দেখি, নর্মাল আইয়ের যদি ছবিটা দেখার চেষ্টা করি, এখানে তো সার্কাম লিনিয়ার ভেসেলই নাই, এটা তো নাই। এই এই যে এখানে যদি দেখা চেষ্টা করি, সার্কাম লিনিয়ার ভেসেল গুলো অ্যাকচুয়ালি কোথায় থাকে, সার্কাম লিনিয়ার ভেসেল গুলো থাকে হচ্ছে এই নিউরোরেটিনাল রিমের বর্ডার বরাবর থাকে। তো যখনই এই কাপটা বড় হয়ে যায়, তখন এটা নিউরোরেটিনাল রিমের মধ্যে না থাকে, এটা কোথায় চলে যায়, এটা হচ্ছে কাপের মধ্যে চলে যায়। এই যে সার্কাম লিনিয়ার ভেসেলটা, যে কাপের মধ্যে চলে গেছে, যেটা এখানে থাকার কথা ছিল, কাপটা বড় হয়ে যাওয়ার কারণে কাপের মধ্যে পড়ে গেছে। এই যে এই নিউরোরেটিনাল রিম থেকে বাইরে চলে গেল, এটাকে বলা হচ্ছে বেয়ারিং, বেয়ারিং অফ দ্য সার্কুলার ব্লাড ভেসেলস। আর ডাবল অ্যাঙ্গুলেশন যেটা আমরা বলছিলাম যে বেয়োনেটের মতো, সেখানে সেটাই হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, যে এই যে উপরেটাতে ভালো দেখা যাচ্ছে, এই উপরের দিকে যে ব্যারেলটার মতো, তারপর উপরে উঠলো, তারপর আবার সামনের দিকে চলে গেলো, বেয়োনেটের মতো হয়ে গেল। অর্থাৎ এইটা যদি আমরা বন্দুকে ব্যারেল চিন্তা করি, তাহলে সামনের দিকে এটা বেয়োনেটের মতো। তাহলে এই যে বেয়োনেটিং অফ দ্য কি ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলের বেয়োনেটিং হচ্ছে, বেয়ারিং হচ্ছে, ডিস্কে হেমোরেজ হচ্ছে, এই সবগুলো কি অপটিক ডিস্কের চেঞ্জ। এরপরে আসে হচ্ছে পেরিপ্যাপিলারি চেঞ্জ। পেরিপ্যাপিলারি চেঞ্জ অর্থাৎ হচ্ছে আমার ডিস্কের চারপাশের যে এরিয়াটা আছে, সেটাকে বলা হয় পেরিপ্যাপিলারি রিজিয়ন। সেই পেরিপ্যাপিলারি চেঞ্জে কি হয়, এখানে অ্যাট্রফি হয়। সো নর্মালি ফান্ডোস্কোপিতে যে কোনো জায়গায় যখন অ্যাট্রফি হয়, সে নর্মাল এরিয়াতে কি থাকে, নর্মাল এরিয়া থেকে ব্লাড ভেসেল থাকে। সো ব্লাড ভেসেল থাকে, এই জন্য ওই এরিয়াটা রেড থাকে এবং রেডের মধ্যে দিয়ে ব্লাড ভেসেল যাওয়া আসা করে। তো যদি কোনো জায়গায় অ্যাট্রফি হয়ে যায়, সেই জায়গায় ব্লাড সাপ্লাই কমে যায় এবং এই জন্য ওই জায়গাটা কি হয়, পেল হয়ে যায় এবং সেখানে কোনো কালার থাকে না, পেল অ্যান্ড ডিপিগমেন্টেড হয়ে যায়, পেল অ্যান্ড ডিপিগমেন্টেড। এবং এই জায়গাটা যেহেতু পেল, তাহলে ওখানে যেহেতু ব্লাড সাপ্লাই যাচ্ছে না, এর চারপাশে একটা এরিয়া থাকে, চারপাশে একটা এরিয়া থাকে যেখানে হাইপার পিগমেন্টেশন থাকে। সো মেইন যে অ্যাট্রোফাইড এরিয়া, সেটা থাকে পেল এবং ডিপিগমেন্টেড। তো এটা কখন হয়, যে এই অ্যাট্রফিটা আবার থিকনেস এর ব্যাপার আছে, যে কতটুকু, এটা কি সুপারফিশিয়াল নাকি ডিপ। তো সুপারফিশিয়াল যদি হয়, অর্থাৎ শুধুমাত্র যদি রেটিনা যায়, অর্থাৎ রেটিনাতে যে পিগমেন্ট এপিথেলিয়াম আছে সেটা যদি নষ্ট হয়, তাহলে কি পিগমেন্ট সরে যাবে, এই জন্য ডিপিগমেন্টেড হয়ে যাবে। আর যদি ডিপ ডাউন চলে যায়, অর্থাৎ কোরোয়েড, রেটিনার নিচে কি থাকে, কোরোয়েড থাকে, তো যদি কোরোয়েডও অ্যাট্রফি হয়ে যায়, তাহলে কোরোয়েড অ্যাট্রফি হলে সেখানে কি দেখা যায়, সেখানে দেখা যায় যে হোয়াইট অর ইয়েলো প্যাচ দেখা যায়, হোয়াইট অর ইয়েলো প্যাচ। অর্থাৎ নর্মালি রেড হওয়ার কথা, সেখানে সাদা অথবা হলুদ রঙের ডট ডট দেখা যাবে এবং এটা অনেকটা মটলিং এর মতো দেখা যাবে, মটলিং হয়ে যাবে। এবং তার সারাউন্ডিং একটা এরিয়া থাকবে যেখানে হাইপার পিগমেন্টেশন থাকবে, হাইপার পিগমেন্টেশন। সো এই যে সুপারফিশিয়াল যদি, নর্মালি কি হয়, যে প্যাপিলারি অ্যাট্রফি হয়, যে একেবারে সেন্টারে যেখানে হচ্ছে প্যাপিলার
পাশেই অপটিক ডিস্কের পাশেই, সেখানে তো ড্যামেজটা বেশি হচ্ছে, কারণ মেন সমস্যা ধরো অপটিক ডিস্কের উপর চাপ পড়তেছে। সো ওইখানে ড্যামেজটা বেশি হওয়ার কারণে একেবারে ইনার যে এরিয়াটা সেখানে হয় হচ্ছে ডিপ ডিপ অ্যাট্রফি, অর্থাৎ কোরয়েড পর্যন্ত ইনভলভমেন্ট থাকে অ্যাট্রফিতে। সো এই যে ইনার যে এরিয়াটা এটাকে বলা হয় বিটা জোন। আর আউটার যেখানে শুধু সুপারফিশিয়াল ইনজুরি হয়, সুপারফিশিয়াল শুধুমাত্র রেটিনা ইনভলভ থাকে, সেটাকে বলা হচ্ছে আলফা জোন। তো এই যে আমরা এই ছবিটা নিয়ে আসছি কালকি থেকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাইরের ভিতরের দিকে কি আছে, একটা এরিয়া যেখানে হচ্ছে একটু পরপর সাদা স্পট আছে, এই যে সাদা স্পট গুলো, সাদা বা হলুদ রঙের স্পট, এই স্পট স্পট আছে। এইটা হচ্ছে কি, এটা হচ্ছে কোরয়েড পর্যন্ত অ্যাট্রফি হয়ে গেছে, এটা হচ্ছে বিটা জোন। আর বাইরে একটা এরিয়া আছে যেটা হচ্ছে ডিপিগমেন্টেড, বোঝা যাচ্ছে না খুব, এই যে এখানে একটা ডিপিগমেন্টেশন, এখানে একটা ডিপিগমেন্টেশন আছে। তো এই এরিয়া গুলো হচ্ছে কি আলফা জোন। আলফা জোন, তাহলে এটা কি, এটা হচ্ছে পেরিপ্যাপিলারি চেঞ্জেস। আলফা জোন আছে, বিটা জোন আছে। এরপরে তাহলে অপটিক ডিস্ক হলো, আরেকটা কি বলছিলাম যে রেটিনাল নার্ভ ফাইবার লেয়ার। তো রেটিনাল নার্ভ ফাইবার লেয়ারে যে চেঞ্জ আসবে, রেটিনাল নার্ভ ফাইবার লেয়ার। সো রেটিনাল নার্ভ ফাইবার লেয়ারে কি হইতে পারে, ডিফেক্ট হয় সাধারণত। ডিফেক্ট হওয়ার জন্য কি হয়, ডিফেক্ট মানে কি, রেটিনাল নার্ভ ফাইবার লেয়ারে ডিফেক্ট যদি হয় তাহলে সেখানে ব্রাইটনেস কমে যাবে। নর্মালি রেটিনাল উজ্জ্বল, আমরা যেহেতু আলো দিয়ে দেখি, যে যে এরিয়াটা হেলদি থাকে রেটিনাল নার্ভ ফাইবারে, সেগুলো উজ্জ্বল হয়, কারণ সে ওই লাইট রে গুলো ওখানে নেয়, আপটেক করে, আপটেক করে সেখান থেকে সিগন্যাল ব্রেনে পাঠায়। সো রেটিনাল নার্ভ ফাইবার লেয়ারে যদি ডিফেক্ট হয়, সেই ডিফেক্টটা কিভাবে দেখা যাবে, লস অফ ব্রাইটনেস হিসেবে দেখা যাবে, অর্থাৎ আশেপাশে খুবই উজ্জ্বল এরিয়া, শুধু একটা জায়গায় একটু ডার্ক ডার্ক এরিয়া। সো এই ডিফেক্ট কিরকম হয়, গ্লুকোমাতে কিরকম ডিফেক্ট পাওয়া যায়, গ্লুকোমাতে দুই রকম ডিফেক্ট পাওয়া যেতে পারে। একটা হচ্ছে লোকালাইজড ডিফেক্ট, লোকালাইজড ওয়েজ শেপ ডিফেক্ট, এটা একরকম হইতে পারে। আরেকটা হইতে পারে যে ডিফিউজ ডিফেক্ট, ডিফিউজ ডিফেক্টও হইতে পারে, লোকালাইজ হইতে পারে, ডিফিউজও হইতে পারে। তো এগুলো হচ্ছে গ্লোকোমার চেঞ্জ, যে অপটিক ডিস্কে কিছু চেঞ্জ থাকে, রেটিনাল নার্ভ ফাইবারে কিছু চেঞ্জ থাকে, পেরিপ্যাপিলারি এরিয়াতে কিছু চেঞ্জ থাকে।